বিবাহিত জীবনে অতিষ্ঠ 3 বন্ধু ঠিক করে তারা একটা গোপন ট্যুরে যাবে, যেখানে তারা বউদের আড়ালে অন্য মেয়েদের সাথে ফুর্তি করতে পারবে। কিন্তু এই একই কাজ যখন তাদের বউরা করতে যায়, তখনই তো তাদের মাথায় হাত। নিজের বউকে অন্য ছেলেদের সাথে তারা তো কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তাই এবার তারা তাদের বউদের ট্যুর ভেস্তে দিতে করতে থাকে একের পর এক হাস্যকর সব কাণ্ড কারখানা। কিন্তু এত কিছু করেও তারা কি পারবে তাদের বউদেরকে আটকাতে? সেটাই দেখবো আজকের গল্প মাস্তি 4-এ। শুরুতেই আমরা ওমারকে দেখতে পাই। তার স্ত্রীর নাম হলো বিন্দিয়া। দেখা যায় সে হুট করে এসেই ওমারের ঘর চেক করতে থাকে। ওমার তো ভীষণ ভয় পেয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি খুঁজে যাচ্ছ পাগলের মতো? এখানে কিছুই তো নেই, বিশ্বাস করো। বিন্দিয়া তখন বলে, কি বিশ্বাস করব, বলা তো যায় না। তুমি এখানে আবার কোনো মেয়ে নিয়ে এসেছো কিনা? আজকাল কোনো বিশ্বাস নেই তো কোথায় লুকিয়ে রেখেছো আমাকে বলো তো, সত্যি কথা বলো। ওমার বলে, আরে কি সব আজে বাজে কথা বলছো, আমি কেন এসব করতে যাব? আমি কোথাও কিছু লুকিয়ে রাখিনি, খামোখা এসব সন্দেহ করা বন্ধ করো তো। বিন্দিয়া তখন আবারও তার হাজবেন্ডের কোনো কথাই শোনে না। সে তো তার মতো করে পুরো রুমটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এরপর যখন সে খুঁজে দেখে কেউ নেই, তখন সে একটু শান্ত হয় আর বলে, আচ্ছা যাই হোক, এই রুমে কেউ নেই, আমি এখন তাহলে যাচ্ছি। তো এর থেকে খুব ভালো করেই বোঝা যায় যে সে তার হাজবেন্ডকে বেশ সন্দেহ করে আর সব সময় তাকে চোখে চোখে রাখে। তো বিন্দিয়া এই রুম থেকে যাওয়ার আগেই একটা বালিশের মধ্যে নিজের রাগ দেখিয়ে যায়। আর সে যাওয়ার পরই দেখা যায় যে ওমার সেই বালিশের কভারের ভেতর থেকেই একটা মেয়েকে বের করে আনে। অর্থাৎ তার স্ত্রী যে তাকে সন্দেহ করে এটা আসলে ঠিকই করে। সে আসলেই খারাপ। ওমার আড়ালে তাকে ধোকা দিচ্ছে, সে সব মেয়েদের সাথে মেলামেশা করে আর এ কারণেই তার স্ত্রীর সন্দেহ। কিন্তু সে যেই মেয়েটাকে বের করেছিল, মার খেয়ে তার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা মিতকে দেখি যে একটা ভাঙাচোরা গাড়ির নিলাম ডাকে। সেখানে যখন ক্লায়েন্টরা প্রশ্ন করে এই গাড়ি তারা কেন কিনবে, তখন মিত বলতে থাকে, এই গাড়িটা ভাঙাচোরা পুরাতন হলেও এটার একটা বিশেষ দিক আছে, আর সেটা হচ্ছে যখন যখন এই গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তখনই সেখানে কাপলদের মধ্যে স্ত্রীরাই মারা গেছে। এই কথা জানার সাথে সাথে তো সেখানে উপস্থিত সব ক্লায়েন্টরা গাড়ি কেনার জন্য দামাদামি শুরু করে দেয়। বুঝুন এদের কি অবস্থা। আর এরপর দেখা যায় খুব সহজেই সেটা বিক্রি হয়ে গেছে। আর এখানে স্ত্রীর মরার কথা শুনে এই লোকগুলো এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, তার মানে তারা স্ত্রীদের কাছে অত্যাচারিত বা তাদের ক্যারেক্টারই খারাপ। সবাইকে এমন হয় নাকি? যাক, এরপর দেখা যায় মিত সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর দেখা করে রোজি নামের এক মেয়ের সাথে। আর তার মধ্যেও দুর্বলতা আছে পরনারীর প্রতি। অর্থাৎ ওমারের মতো এই মিতও বিবাহিত, কিন্তু তারা দুজনই পরকিয়া করতে ওস্তাদ। নিজের বউ বাদে তাদের অন্য মেয়েদেরকে ভালো লাগে। এত সুন্দর বউ থাকতে তাদের চোখ যায় বাইরের দিকে। তো মিত গাড়িতে বসে রোজির সাথে ভাব বিনিময় করতে ব্যস্ত হচ্ছিল। তবে তখনই দেখা যায় তার স্ত্রী আঁচল কল করে আর বলে, আমি তোমাকে খুব মিস করছি, তুমি করছো না? কিন্তু মিত এতে বিরক্ত হয় আর বলে, মিস তো করছি, কিন্তু আমরা না 1 মিনিট আগেই কলে কথা বললাম, এত জলদি কিভাবে মিস করো তুমি? তো দেখা যায় এই মিতের স্ত্রীও বিন্দিয়ার মতো অনেক বেশি অবসেস টাইপের, হয়তোবা সন্দেহ থেকেই সে এমন আচরণ করে। যাক, এরপরে আঁচল বলতে থাকে, আচ্ছা তোমার বডি টেম্পারেচার বাড়ছে কেন, কি সমস্যা? মিত তখন বলতে থাকে, তুমি জানো কিভাবে? আঁচল বলে, আমি আসলে তোমার মোবাইলে হেলথ ট্র্যাকার ডাউনলোড করে রেখেছি, তাই আমি দেখতে পাচ্ছি যে তোমার টেম্পারেচার বাড়ছে। সব আমার মোবাইলেই কানেক্ট করা আছে, তাই এবার ঠিক করে বলো তোমার সাথে এসব কেন হচ্ছে। এবার তো মিত পড়ে যায় ভীষণ চাপে, কারণ সে নিজেও জানে না তার স্ত্রী এত পরিমাণে তার উপর নজরদারি করছে। তাই কিছু একটা করে কোনো মতে সে এইবারের মতো তার স্ত্রীর হাত থেকে বেঁচে যায়। অন্যদিকে আমরা প্রেমকে দেখি। সে হচ্ছে আর এক বদমাস। মানে এই গল্পের মধ্যে ওমার, মিত আর প্রেম, এই 3 জনের স্বভাব চরিত্র একদম একরকম। নিজের বউ বাদে তাদের অন্য মেয়েদেরকে ভালো লাগে। তারা একজন আরেকজনের থেকে কোনো অংশে কম নয় মেয়েদের ব্যাপারে। আর বাকি দুজনের মতো প্রেমও কিন্তু বিবাহিত। অন্যদিকে প্রেমকে দেখা যায় সে তার ঘরে এসে দেখে তার স্ত্রী গীতা আজ ঈদ পালন করার জন্য রেডি হয়ে আছে। প্রেম আসলে এসবে খুবই বিরক্ত, কারণ গীতা সব ধর্মের সব নিয়ম কানুন অকেশন পালন করে আর সে এসবে এতটাই বিজি থাকে যে প্রেম তার সাথে পার্সোনাল কোনো টাইমই কাটাতে পারে না। তাই প্রেমের এখন এমন অবস্থা, সে গীতার থেকে এখন মুক্তি পেলে বাঁচে, কারণ তার এরকম লাইফ কাটাতে আর মোটেও ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। এদিকে ওমার নিজের ঘরে এসে ভাবে হয়তো বেডরুমে তার বউ বিন্দিয়া শুয়ে আছে। আসলে সেখানে তো ছিল একটা অচেনা ছেলে।
তাই পরে ওমরকে চোর ভেবে এই ছেলেটা মারপিট করতে শুরু করে। ওমর তখন মারধর খেয়ে বাইরে চলে আসে, আর সেখানে চেঁচামেচি শুনে বাইরে আসে প্রেম আর মিত আর তার বউয়েরা। প্রেম মিত চোর ভেবে মারধর করতে থাকে তাকে। তখনই ওমর চেঁচিয়ে বলে যে সে ওমর, তার মুখ ঢেকে রেখেছে এরা, তারা সবাই তাকে খামোখা মারছে। এবার তো সবাই তাকে সরি বলে। আর তখন ওমর বলে, এরা কারা আমার ঘরে? বিন্দিয়া এসে বলে, আসলে এদের আমি রাস্তায় পেয়েছি, তুমি জানো তো আমি গরিবদের দুঃখ চোখে দেখতে পারি না, তাই তাদেরকে নিজ ঘরে নিয়ে এসেছি। ওমর তখন রেগে মেগে বলে, তোমার গরিবের দুঃখ নজরে আসলেও আমার দুঃখ কখনোই আসবে না, তাই না? এভাবে সবসময় যাকে তাকে ঘরে তুললে আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? হ্যাঁ, একটা বার তো বোঝার চেষ্টা করবে নাকি? তখন বিন্দিয়া এক থাপ্পড় দিয়ে বলে, ও সরি, আসলে তোমার গালে বসে মশা রক্ত খাচ্ছিল। মিত বলে, বাহ দেখ, ভাবি তোকে মশা কামড়াতেও দেখতে পারছে না, কত ভালোবাসা। ওমর বলে, এর থেকে তো ভালো মশা আমার রক্ত খাক। এবার তারা সবাই আসে কামরাজের পার্টিতে। এখানে এসে তারা দেখে কামরাজ তার স্ত্রীর ট্যাটু করিয়েছে নিজের বুকে। মিত এটা দেখে বলে, আরে বাহ, ট্যাটু, সে তার স্ত্রীকে এত ভালোবাসে? কামরাজ বলে, হ্যাঁ, আমি এটা করিয়েছি যেন আমি নিঃশ্বাস নিলেও মনে হয় আমরা দুজন একসাথে নিঃশ্বাস নিচ্ছি। এসব শুনে তো তাদের তিনজনের স্ত্রী আরো রেগে যায়। বিন্দিয়া তখন ওমরকে বলে, এক কামরাজ যে তার স্ত্রীর ছবি নিজের বুকে ট্যাটু করিয়ে নিয়েছে, আর এক তুমি যে কিনা নিজের স্ত্রীর ফটো হোয়াটসঅ্যাপের প্রোফাইলে পর্যন্ত দেয়নি। দেখাও তোমার প্রোফাইল পিকচার, আমিও দেখি কি আছে এখন। ওমর বলে, আরে এসব দেখানোর কি দরকার আছে? হ্যাঁ। বিন্দিয়া তখন বলে, বাহ, ডিপির নাম শুনতেই তো তোমার বিপি বেড়ে গেছে। প্রেম তখন কথাটা কোনো মতে কাটিয়ে কামরাজকে জিজ্ঞেস করে যে, আরে ট্যাটু তো বুঝলাম, কিন্তু তুমি ব্লাড ডোনেট কেন করছো? কামরাজ বলে, আসলে আমি আমার প্রতি বিবাহ বার্ষিকীতে গরিব লোকদের কথা ভেবে ব্লাড ডোনেট করি, যেন এসব ইমার্জেন্সিতে কাজে আসে আর আমাদের উপর দোয়া থাকে, যাতে করে আমরা দুজন আজীবন এরকম ভাবেই একসাথে থাকি। এবার এই কথা শুনে প্রেমকে তার স্ত্রী গীতা বলে, দেখো দেখো, উনার থেকে কিছু শেখো। তুমি তো আজ পর্যন্ত আমাকে কখনো এইভাবে হেল্পও করনি, কোনো চ্যারিটিতেও করলে না। আমার কত ইচ্ছা আছে এসব কাজ করব, কিন্তু না, কখনোই সাপোর্ট করলে না, কখনো আমার নামে 2 পয়সার ডোনেশনও দিলে না। প্রেম এসব শুনে বলে, এই চুপ করো, বেশি হচ্ছে কিন্তু। একজনের কথায় এত উস্কে যাও কি করে তুমি? হ্যাঁ। কামরাজও আরেকটু তখন উস্কে দিয়ে বলে, এটা তো ঠিক না প্রেম, তোমার উচিত স্ত্রীকে সাপোর্ট করা সব সময় সব পরিস্থিতিতে। এভাবে রেগে গেলে তো হবে না, আর স্ত্রীর সাথে এরকম ব্যবহার করাও যাবে না। তো এসব কথা শুনে প্রেম অতি আবেগে পড়ে বলে, অনেক হয়েছে এসব কথা, এখন আজ আমরাও ব্লাড ডোনেট করব। ওমর তখন বলে, এই প্রেম, আসলে আমাকে আমার ডাক্তার মানা করেছে ব্লাড দিতে, আমি পারবো না, আমার মন চাইলেও এটা সম্ভব না। তার সাথে সাথে মিতও বলে, হ্যাঁ হ্যাঁ, আমাকেও আমার ডাক্তার মানা করেছে, এসব করা যাবে না। তখন প্রেম এসব শুনে বলে, কি মিথ্যা কথা বলছিস? তোদের ডাক্তার তো আমি নিজেই, আর আমি তো এরকম কোনো মানা করিনি, তাই চুপচাপ আজ আমরা 3 জন ব্লাড দিব, কোনো কথা হবে না। এবার তো এরা 3 জন খুব ভাব নিয়ে ব্লাড দেয়। তাদের স্ত্রীরাও এসব দেখে বেশ খুশি, কিন্তু ব্লাড দিয়ে নামতেই তারা 3 জন বেহুশ হয়ে পড়ে, আর পরে এদের হুশে আনতে 25 ব্যাগ ব্লাড দিতে হয়, যা দেখে তাদের স্ত্রীদের তো নাক কাটা যায়। আর কামরাজ বলে, তোরা কি রক্ত খাওয়া ভ্যাম্পায়ার নাকি? তোরা আর আমার বাড়ি আসবি না, রক্ত চোষার দল। এরপর আর কি, এখান থেকে তারা 3 জন বাইরে চলে আসে, আর এক জায়গায় বসে বসে তারা তাদের স্ত্রীদের নিয়েই কথা বলছিল। তাদের 3 জনেরই জীবনে একই সমস্যা, আর সেটা হচ্ছে তাদের স্ত্রীরা তাদেরকে পাত্তা দেয়, কিন্তু অতিরিক্ত সন্দেহর নজরে। নর্মাল ভাবে তো তাদের স্ত্রীরা নিজেদের সব আজে বাজে কাজেই বিজি থাকে, আর তারা এতটাই বিজি থাকে যে তাদের জন্য ব্যক্তিগত সময়ই হয়ে ওঠে না, যত সময় সব সন্দেহ করার জন্য আসে। তাই এখন তারা 3 জনই এই সমস্যা থেকে পরিত্রাণ চায়। এসব তাদের আর ভালো লাগছে না, আর যে করেই হোক তারা তাদের স্ত্রীদের এই আচরণ আর মানতেও পারছে না। কিছু তো একটা করতেই হবে, যেন লাইফে একটু ফান টাইমও আসে, কিন্তু কিভাবে কি করবে তারা এই ব্যাপারেই বুঝতে পারছিল না। তো এবার তারা ভাবে, এই যে কামরাজ তার স্ত্রীকে এত ভালোবাসা দেখায়, এটা আদতে ফেক, সে আসলে তাকে ভালোবাসে না। মিতের ভাষ্য মতে কোনো পুরুষ তার স্ত্রীকে অতিরিক্ত ভালোবাসা দেয় তখন যখন সে নিজে কোনো অন্যায়ের মধ্যে থাকে। তাই এবার তারা 3 জন কামরাজকে হাতে নাতে ধরার জন্য চলে আসে তার বাড়ির সামনে। তাদের তো ধারণা কামরাজ নিশ্চয়ই তার স্ত্রীকে কোনো না কোনো ভাবে ধোকা দিচ্ছে। তো তারা এসে দেখে কামরাজ তার স্ত্রীকে বাই বলছে, তাও কতটা ভালোবাসা দেখিয়ে। এইসব দেখে মিত বলে, এখানে এসে আমাদের কি লাভ হলো? সে তো দেখছি সত্যিই তার স্ত্রীকে অনেক ভালোবাসে। ওমর বলে, তো এখানে আসার আইডিয়া তো তোরই ছিল, তুই না বললে এই সব ফেক? বেকার বেকার আমাদের টাইমটা নষ্ট হলো।
ধুর, আসলেই তো দেখছি এই কামরাজ তার বউয়ের প্রতি অনেক বেশি লয়াল। তবে এদের এই ভুল ধারণাকে ভুল প্রমাণিত করে কামরাজ। দেখা যায় তার বাড়িতে আসে গাড়ি ভর্তি মেয়েরা, আর এত এত মেয়েদের দেখে তাদের তিনজনের তো চোখ উল্টে যাওয়ার অবস্থা। কামরাজের স্ত্রী চলে যাওয়ার পরই সব মেয়েদের আড্ডা হয় এখানে। তারা এসব দেখে বলতে থাকে, তাহলে আমরা যা ভেবেছি সেটাই সত্যি ছিল। এই কামরাজ আসলেই আড়ালে এত কিছু কাম করে যাচ্ছে। আজ তো তাকে আমরা ধরেই ছাড়বো, তাও হাতে নাতে। এরপর দেখছি তার ভালো হাজবেন্ড সাজার নাটক কি করে চলে, সব এবার ফাঁস করব। এবার কামরাজকে ঘরে এসে তারা তিনজন বলে, তাহলে এই তোমার আসল রূপ, আর আমাদেরকে আমাদেরই স্ত্রীদের সামনে খারাপ হাজবেন্ড বানিয়ে নিজে ভালো সেজেছিলে। আসলে তো তুমি আমাদের থেকেও একটা খারাপ হাজবেন্ড, তাও 1 নাম্বার। এবার এই সবকিছু আমরা জানাবো তোমার স্ত্রী মেনকাকে। তারপর আমরাও দেখছি সে কি বলে তোমার ব্যাপারে, আর তুমি কিভাবে তাকে মুখ দেখাবে সেটাও দেখবো। ভালো হাজবেন্ড সাজা বের করছি। কামরাজ এসব শুনে বলে, এই না না, প্লিজ এরকম করো না, প্লিজ মেনকাকে এই ব্যাপারে কিচ্ছু বলো না। সে অনেক টাইম পর একটু ছুটিতে গেছে, তাকেও এনজয় করতে দাও। প্রেম এটা শুনে বলে, আরে ছুটি তো আমরা তোমার করতে যাচ্ছি, এবার হবে আসল মজা। কামরাজ বলে, এই দেখো, ছোটখাটো কাজ তো আমরা করেই থাকি ভাই, আমিও করে ফেলেছি, তবে বিশ্বাস করো এটাই আমার প্রথম টাইম। প্রেম বলে, তাই নাকি? আর আমাদের 4 নাম্বার টাইম। তো তারপরে তারা কল করে মেনকাকে, আর সেখানে নিয়ে আসে। কামরাজের তো তখন ভয়ে অবস্থা খারাপ। সে তো এতদিন তার বউয়ের সামনে অনেক ভালোভাবে ছিল, আজ তার বউ এসব দেখে না জানি কি বলবে। তখন তারা তিনজন তো অপেক্ষা করছিল একটা মজা দেখার, যে কিভাবে কামরাজকে তার স্ত্রী ধোলাইটা দিবে। তাই তারা তিনজনই কামরাজের ব্যাপারে অনেক কথা বলে মেনকাকে, যে তোমার অনুপস্থিতিতে তোমার এই ঘরে কামরাজ এইসব করছে, মেয়েদেরকে নিয়ে আসছে, তাদের সাথে এনজয় করছে, কত বড় চিটার সে বোঝো। তবে তখনই দেখা যায় কাহিনী এখানে উল্টোটাই চলছে। এই মেয়েগুলোকে গিফট হিসেবে পাঠিয়েছে মেনকা নিজেই। কামরাজ তখন ওমারদেরকে বলে, আরে বোকারা, আমার স্ত্রী নিজেই আমাকে প্রতি বিবাহ বার্ষিকীতে এরকম গিফট দিয়ে থাকে, আমি তাকে লুকিয়ে কিছুই করি না। এসব কথা শুনে তো ওমার প্রেমার মিত একেবারে শকড হয়ে যায়, আর বলে, কি বললে? এসব আবার কি? এসবও হয় নাকি? স্ত্রীরা এমনটা করতে পারে? মেনকা হেসে বলে, হ্যাঁ পারে, আমি তো করি। আসলে আমি এদের আয়োজন করে দেই, আর এতে করে আমাদের বোরিং বিয়েকে এন্টারটেইনমেন্টে ভরে রাখা যায়। তাই সারা সপ্তাহ যখন কামরাজ নিজের সব ফ্যান্টাসি পূরণ করে আমার কাছে আসে, তখন আর তার অন্য মেয়েদের দিকে তাকানোর সাহসই হয় না, সে সাহস পায়ও না। তাই এখানে আমাকে কামরাজ কোনো ধোকা দিচ্ছে না, সে তো অনেক বেশি লয়াল। এইসব কথা শুনে তো এই তিনজনের মাথা আরোই খারাপ হয়ে যায়, আর বিয়ের মিনিংই তাদের কাছে বদলে যায়। তিনজন এবার বসে বসে ভাবছিল যে কামরাজেরই তো আসল লাইফ, তার বউটাও কত ভালো, তার কথা কত চিন্তা করে। ওমার বলে, তোরা দেখলি কি বললো? আমি তো ভাবতেই পারছি না কারো লাইফে এরকম ফানও থাকতে পারে, তাও বিয়ের পর। মিত বলে, হ্যাঁ, তার স্ত্রী তো অন্য লেভেলের রে ভাই, সে তো অন্য পথেই চলে, কি বলবো আর, আমার তো ভাষাই হারিয়ে গেছে। তখনই প্রেম উঠে বলে, আমার একটা আইডিয়া আসছে মাথায়। ওমার আর মিত তখন প্রেমকে বলে, দেখ, তুই একদমই এরকম আইডিয়ার কথা বলবি না, তোর এই আইডিয়ার চক্করে আমরা যতবার পড়েছি ততবারই আমরা বিপদ দেখেছি, আর ফাঁসতে পারবো না তোর পাল্লায়, তাই দয়া করে চুপ থাক। প্রেম তখন তাদেরকে বোঝায় যেটা তাদের সুযোগ কামরাজের মতো লাইফে ফান টাইম আনার, তাহলে হয়তোবা মেনকার মতো তাদেরও স্ত্রীরা এরকম গিফট দিবে সবসময়। আর কামরাজের স্ত্রী তো বলছিল এরকম গিফট দিয়ে সে নিজেকে ভালো স্ত্রী প্রমাণ করে, তাহলে আমাদের স্ত্রীরাও করবে। মিত বলে, ঠিকই তো, আমাদের জন্য তো আর আমরা এসব করব না, আমাদের স্ত্রীর জন্য ভালো হাজবেন্ড হব বলে করব, মানে কামরাজের মতো ভালো হাজবেন্ড হয়ে যাব। তাই আমাদেরও সেই রকম লাভ গিফট চাই, কিছু তো করতেই হবে প্রেম। এবার তারা তিনজনই কামরাজের গিফট পাওয়ার ব্যাপারে বলে, আর তারাও তেমন কিছুই তাদের স্ত্রীর থেকে আশা করছিল। এই কথায় প্রথম থাপ্পড়টা পড়ে ওমারের গালে বিন্দিয়ার হাত থেকে। ওমার বলে, এবারও কি মশা ছিল? বিন্দিয়া বলে, না, এখন আমি সত্যিই থাপ্পড় দিয়েছি। ওমার তখন বলে, কিন্তু কেন, আমি কি করেছি? হ্যাঁ। বিন্দিয়া বলে, তুমি এরকম কাজের ব্যাপারে ভাবলে কি করে? এত বড় সাহস হলো কিভাবে? এইভাবে বাকি দুজনও তাদের স্ত্রীদের থেকে ঝাড়ি খায়। এরপর তিনজন বসে নিজেদের অবস্থান জানায়। ওমার বলে, ভেবেছিলাম লাভ গিফট পাবো, আর কোথায় গালে থাপ্পড় পড়লো। এত জোরে দিয়েছে যে বিন্দিয়ার ফিঙ্গারপ্রিন্ট আমার গাল থেকে পাওয়া যাবে। প্রেম বলতে থাকে, আর আজ তো গীতা ঈদ পালন করছিল, না হলে তো আমার মাথায় থাকতো না। মিত বলতে থাকে, হ্যাঁ, একই অবস্থা আমারও। এভাবে কিভাবে হবে ভাই, আমরা কি করব আর? এদিকে 3 স্ত্রী বসে তাদের স্বামীর ব্যাপারে আলোচনা করতে, তারা তো তাদের নিয়ে কথা বলছিল। আঁচল বলে, আমি তো স্বপ্নেও যদি চিট করি তাও মিতের সাথেই করি, আর আজ মিত আমার কাছে এসব কি চাইলো?
আমি তো বিশ্বাসই করতে পারছি না। গীতা বলে হ্যাঁ, আমিও বিশ্বাস করতে পারছি না যে প্রেম কখনো আমার কাছে এসে কোনোদিন এইসব কিছুর আবদার করবে। বিন্দিয়া বলে আর নয়তো কি, কখনো খেয়াল করেছো এরা মেয়েদের আশেপাশে কেমন ভাবে থাকে? মেয়ে দেখলেই যেন পাগল হয়ে যায়। তখনই সেখানে আসে মেনকা, আর সে এসেই বলে তারা এরকম কেন করে জানো? কারণ ছেলেদের মধ্যে এরকম চাহিদা থাকবেই যা তোমরা শেষ করতে পারবে না। আমি যখন প্রথম কামরাজের ব্যাপারে জানি আমার তখন খুবই রাগ হয়, কিন্তু সে সামনে থেকে আমার কাছে অনুমতি চাইছিল, তাই আমি ভেবে দেখেছি যদি কামরাজ আমাকে না বলে আড়ালে এইসব করতো আমি হয়তোবা না জেনে থাকতাম, কিন্তু সে তো সব করতে পারত। তারপরও সে সততার সাথে আমাকে এসে বলেছে আর অনুমতি চেয়েছে, তাই আমিও অনুমতি দিয়ে দিয়েছি। আর এই যে এখানে তোমাদের আশেপাশে যতজন ছেলে দেখছো এরা সবাই তাদের স্ত্রীদের আড়ালে চিট করছে, সেটা কি খুব ভালো হচ্ছে? তাই বলছি তোমরা তোমাদের হাজবেন্ডদের সততাকে সম্মান করো আর তাদের অনুমতি দিয়ে দেখো। এবার এই তিনজনের ব্রেন ওয়াশ হয়ে যায় শুধুমাত্র মেনকার কথায়, আর তারা তিনজন এসে তাদের হাজবেন্ডকে বলে তোমাদের সত্য কথা বলার জন্য ধন্যবাদ। তোমরা যদি আমাদের আড়ালে এরকম কাজ করতে তাহলে আমরা অনেক কষ্ট পেতাম, কিন্তু যেহেতু সামনে থেকে অনুমতি চেয়েছো তাই আমরা এই বিষয়ে ভেবে দেখেছি। গীতা বলতে থাকে আমাদের বিয়েতে হয়তোবা কিছু না কিছু কমতি ছিল, তাই তো তুমি আমার কাছে এইসব চাইলে। যাই হোক, যেহেতু মেনকা আর কামরাজের বিয়ে গত 10 বছর ধরে টিকে আছে, তাহলে হয়তোবা এই লাভ গিফটে কোনো ব্যাপার অবশ্যই আছে। তাই আমরা তিনজনও তোমাদের তিনজনকে 1 সপ্তাহের লাভ গিফট দিচ্ছি। তোমরা যা খুশি যত ফান করার করতে পারো। বিন্দিয়া বলে হ্যাঁ, যত খুশি তত করো। তোমরা তিনজন এই 1 সপ্তাহ সম্পূর্ণ ফ্রি, আমরা তোমাদের মাঝে মোটেও বাধা হব না। এবার এই কথায় তো তাদের স্বামীরা খুশিতে আত্মহারা হয়ে যায় আর একে অপরকে জড়িয়ে ধরে। তাদের মনে তো এবার লাড্ডু ফুটে ওঠে। এবার তারা তিনজন আসে 1 সপ্তাহের মজা কাটাতে, কিন্তু দিন কেটে যায় নাচ গানেই। আর শেষ দিনে তিনজনের কপালে 3টা মেয়ে জোটে, কিন্তু তিনজনই ছিল খুবই অদ্ভুত। ওমানের কাছে যে মেয়ে আসে সেটা একটা পাগলি, তারপর প্রেমের কাছে যে যায় সেটারও মাথা খারাপ, আর মিতের কাছে তো ধোকা হয়, সে দেখে ইয়াং মেয়ে কিন্তু পরে আসে বুড়ি, যার ফলে তিনজনেরই সফর খুব একটা সফল হয় না। তবে লজ্জার কারণে তিনজন তো কাউকে এ ব্যাপারে জানাতে পারে না। তারা একে অপরকে জানায় যে তাদের সময় বেশ মজাতেই কেটেছে, এই 1 সপ্তাহ তারা বেশ এনজয় করেছে। তো ওমারের ফেরার পরই তাদের সাথে দেখা করতে আসে কামরাজ। কামরাজ তাদের জিজ্ঞেস করে কেমন কাটলো তাদের এই সময়টা। তখন তারা একে একে তিনজনই বানিয়ে বানিয়ে মিথ্যা বলে যে হ্যাঁ, খুব ভালো হয়েছে, সব ভালোভাবেই দিন কেটেছে। তারা কথা বলছিল, তখনই দেখা যায় সেখানে গীতা, আঁচল আর বিন্দিয়া চলে আসে তাদের ব্যাগ নিয়ে। তাদের ব্যাগ দেখে ওমাররা জিজ্ঞেস করে কি ব্যাপার, কোথায় যাবে? বিন্দিয়া বলে তারা হলিডেতে যাচ্ছে। প্রেমের কথা শুনে বলে ও তাহলে আমরাও রেডি হয়ে আসছি, অনেকদিন একসাথে যাওয়া হয় না কোথাও, একসাথেই যাই, বেশ এনজয় হবে। কিন্তু বিন্দিয়ারা জানায় এই হলিডেতে আমরা একারা যাব, তোমাদেরকে নিচ্ছি না সাথে। গীতা ওমারদেরকে বলে তোমরা কি ভেবেছো মেনকা শুধু একাই কামরাজকে 1 সপ্তাহ ফান করতে দেয়? ওমাররা বলে হ্যাঁ, সেটাই তো আমরা জানি। বিন্দিয়া বলে না, বরং কামরাজও প্রতি বছর 1 সপ্তাহ ফান করার জন্য মেনকাকে দিয়ে থাকে, বুঝতে পারলে? তাই এবার আমরাও সেটাই করতে যাচ্ছি, আমরা এবার একা একা ঘুরবো, বুঝলে? এখন এই কথায় তো ওমার প্রেমার মিত একেবারেই শখ। তারা তো শখের উপর শখ খেয়েই যাচ্ছিল। তারা ভেবেছিল তারা একাই সব করে যাবে, তাদের স্ত্রীদের তো এসব কিছুর প্রয়োজনই নেই। কিন্তু তাদের এই অ্যাটিটিউড দেখে তারা যেন আকাশ থেকে পড়ে। ওমার এরপর কামরাজ আর মেনকাকে বলে আরে তাহলে এই কাহিনী আমাদেরকে আগে কেন জানালে না, যে তোমরা দুজনই দুজনকে এনজয় করার সময় দাও? সিগারেটের প্যাকেটেও তো এটা খাওয়ার ওয়ার্নিং লেখা থাকে যে এটা খেলে ফুসফুস নষ্ট হয়ে যাবে, আর তোমরা আমাদেরকে সেই ওয়ার্নিং ছাড়াই 1 সপ্তাহ দিয়ে দিলে। এটা কি ঠিক হলো? এখন তো আমাদের বউরাও চলে গেল নিজেদের মতো এনজয় করতে, তাও আমাদেরকে ছেড়ে। কামরাজ বলে তো সবটা বললেও বা কি হতো, তোমরা কি থেমে যেতে? প্রেম বলে হ্যাঁ অবশ্যই আমরা থেমে থাকতাম, আমরা যেতামই না কোথাও এসব করার জন্য। আমি আমার স্ত্রীকে কেন ছাড়বো, হ্যাঁ তাও অন্য কারো কাছে? এসব আমার মোটেও সহ্য হয় না। আমি আগে জানলে এসবের চক্করে জীবনেও পড়তাম না। সব দোষ তোর কামরাজ। মিত বলে হ্যাঁ তাই তো, আমরা জানলে তো পাসপোর্টই ছিঁড়ে দিতাম। বিন্দিয়া তখন বলতে থাকে সরি, আমরা তো এয়ারপোর্টে যাব। ওমার বলে কি বললে? গীতা বলে হ্যাঁ, আর টেক অফও করবো। প্রেম এটা শুনে বলতে থাকে টেক অফ করবে মানে? আঁচল তখন বলতে থাকে আমাদের হলিডে পার্টনারের সাথে ঘুরতেও চলে যাব, বুঝতে পারলে? মিত বলতে থাকে না প্লিজ, এমনটা করো না,
আমাদের ভুল হয়ে গেছে, এসব করো না, আমরা এসব করেছি বলে তোমরাও করবে। তবে তাদের কথায় তো কোনো পাত্তাই দেয় না তারা। এরপরে বিন্দিয়া, গীতা আর আঁচল বলে, অনেক করেছে হাজবেন্ডরা মজা, এবার সময় স্ত্রীদের মজা করার। আমরা তো গেলাম আমাদের 1 সপ্তাহ কাটাতে, তোমরা থাকো তোমাদের মতো। এই বলেই তারা 3 জন সেখান থেকে চলে যায়। আর এই স্ত্রীদের চলে যাওয়া নিয়ে তো ওমাররা অনেক বেশি কষ্ট পেতে থাকে। স্ত্রীদের চলে যাওয়ার দুঃখ আর নিজেদের 1 সপ্তাহে কিছু না করতে পারার দুঃখে তারা 3 জন বসে বসে ড্রিঙ্ক করছিল। তাদের কারোরই মন ভালো লাগছিল না। মিত তখন প্রেমকে বলে, তার মানে তোর ওই মেসেজওয়ালির সাথে কিছুই হয়নি? প্রেম বলে, বেঁচে গিয়েছি হয়নি, কারণ আমি তো ভেবেছিলাম সে একটা মেয়ে, কিন্তু পরে দেখি সে ছেলে। আর তোর কি কিছু হয়েছে? মিত বলে, না রে, সত্যি বলতে আমি আরো বাজে ভাবে ফেসেছিলাম, তাও এক বুড়ির সাথে। বল কি বাজে অবস্থা, তাই আমারও কপালে কিচ্ছু জোটেনি। ওমার তখন বলে, হ্যাঁ রে, আমারও কিচ্ছু হয়নি। এই সব কিছু শুনে মিত বলতে থাকে, তার মানে আমাদের ট্রিপ হয়েছে একেবারে ফ্লপ। কিন্তু তাদের তো আর ফ্লপ হবে না, কারণ ছেলেরা হাজার খুঁজে একটা মেয়ে সহজে পায় না, আর মেয়েরা তো না খুঁজেও হাজার হাজার ছেলে পেয়ে যায়। তাই আমি তো নিশ্চিত তারা 3 জন সেরকম সময় পাবে। কিন্তু আমরা এবার কি করব? বউদেরকে এভাবে ছেড়ে দিব? প্রেম তখন বলে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এটা শুনে মিত আর ওমার বলতে থাকে, এই ভাই, তুই আর দয়া করে আইডিয়ার কথা বলিসই না। তুই যদি আর কোনো আইডিয়ার কথা বলিস তাহলে তোকে আমরা মেরেই ফেলবো। ওমার বলে, হ্যাঁ, আমরা একে জ্যান্ত পুড়িয়ে দিব দরকার পড়লে। এর জন্যই তো যত সব ঝামেলা আমাদের জীবনে আসে। প্রেম বলতে থাকে, তো আমাকে মেরে কি হবে তোদের? যখন নিজেদের এই স্ত্রীরা অন্য ছেলেদের সাথে রিলেশন করে ফিরবে তখন কি ভালো লাগবে? দেখ, এটাই সত্যি যে আমরা পুরুষরা বাইরে রিলেশনশিপ করেও এইটা আশা করি যে আমাদের স্ত্রীরা আমাদের মাফ করে দিবে। কিন্তু সেই একই কাজ যখন আমাদের স্ত্রীরা করে, অর্থাৎ অন্য কোথাও রিলেশনশিপ করে ঘরে আসে, তখন কোনো হাজবেন্ডই সেটা মেনে নিতে পারে না, আমরাও পারবো না। তাই কোনো কিছু হওয়ার আগেই আমাদের স্ত্রীদেরকে আটকাতে হবে। সেজন্য যা করা দরকার তাই করতে হবে। তাছাড়া তাদের উপর দূর থেকে নজরও রাখতে হবে যাতে তারা কিচ্ছু করতে না পারে। এবার আর কি, এরা 3 জনও চলে আসে নিজেদের স্ত্রীদের আটকাতে, আর ছদ্মবেশে লুকিয়ে থাকে। সেখানে প্রথমে গীতারা কোনো হ্যান্ডসাম ছেলে পাচ্ছিল না, তাই তারা চলে যায় শপিং করতে। ওই সময় আঁচলকে কিছু গুন্ডা এসে ধরে। আঁচল তো হেল্পের জন্য চিৎকার করতে থাকে। এটা দেখে তো মিত আর নিজেকে সামলাতে পারে না। নিজের স্ত্রীকে বাঁচাতে সে দৌড়ে চলে আসছিল। তবে তার দৌড় শেষ হওয়ার আগেই দেখা যায় সেখানে এসে উপস্থিত হয় প্রিন্স নামের এক হ্যান্ডসাম ছেলে, যাকে দেখলে যে কোনো মেয়ে ফিদা হয়ে যাবে। আর সে সেই আঁচলকে বাঁচিয়ে তাকে পুরোপুরি ইমপ্রেস করে ফেলে। আঁচলের সাথে খুব ভালো করে কথাও বলে সে, আর সাথে সাথে ফ্লার্টও করতে থাকে। এসবও সে বাদ দেয় না। আঁচলও তো তার সাথে ভালোই কথা বলছিল। দূর থেকে আবার এই সব কিছু দেখে মিত। এসব দেখে তো মিতের একেবারে জ্বলে পুড়ে যাচ্ছিল। তার তো এসব মোটেও সহ্য হচ্ছিল না। অন্যদিকে গীতাকে দেখা যায় হঠাৎ করে অন্য সাজে প্রেমকে দেখে সে তো প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সেখান থেকে দ্রুত পালাতে গিয়ে ধাক্কা খায় ইন্সপেক্টর বিরাটের সাথে। বিরাট তখন নিজের নাম বলে। গীতা তো তাকে দেখে তার দিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তার জন্য বিরাটের থেকে চোখ সরাতেই কষ্ট হচ্ছিল। তো পরে গীতা নিজেকে সামলে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কি বিবাহিত? বিরাট বলে, হ্যাঁ, বিবাহিত ছিলাম, কিন্তু পরে আমার স্ত্রী মারা যায়। যাক, তো আপনি কেন পালাচ্ছিলেন বলুন তো? কার ভয়ে? আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। গীতা তখন বলে, ও আসলে একটা লাল টুপিওয়ালা লোক আমার দিকে আজব চোখে তাকিয়েছিল, তাই আমি তাকে দেখেই ভয় পেয়ে যাই, এ কারণেই দৌড় দিয়েছিলাম। বিরাট এটা শুনে বলে, ঠিক আছে, চিন্তা করবেন না, আমি এখনই ওই লোককে ধরে শিক্ষা দিয়ে আসছি। এবার তো বিরাট ধরে বেশ ধুলাই করে প্রেমের তো অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। পরে প্রেম দেখে তাকে মারার পর তার স্ত্রীর হাত ধরে ভাব নিচ্ছে বিরাট। এসব দেখে তো তার খুবই খারাপ লাগে। এগুলো দেখে তার কান্না করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। এদিকে ওমার তো তার স্ত্রী বিন্দিয়ার পিছু করছিল। সেই সময় বিন্দিয়া আসে ওমারের সামনে আর বলতে থাকে, আমার কেন যেন মনে হচ্ছে আপনাকে আমি আগে কোথাও দেখেছি। কোথায় বলুন তো? আসলে এরা সবাই ছদ্মবেশে ছিল বলে কেউ তাদেরকে চিনতে পারছিল না। তো ওমার তখন বলে, না তো, কোথাও না, আমিও আপনাকে আগে এরকম ভাবে দেখিনি। এসব বলে অদ্ভুত অভিনয় করতে থাকে ওমার। তাই বিন্দিয়া এইসবে বিরক্ত হয়ে চলে যায়। এক কথায় সেখান থেকে পালা এসে তারপরে সে চলে আসে একটা চার্চের সামনে, আর সেখানে এসেই দেখে সে জায়গায় অনেক ভিখারি লাইন ধরে বসে আছে, আর তার মধ্যেই লুকিয়ে বসেছিল ওমারও। বিন্দিয়া তখন জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে গরিবদেরকে কে খাবার দিচ্ছে?
আর কেই বা দেখাশোনা করছে। তখনই এক ভিখারি বলে, আমাদের মতো ভিখারি গরিবের একমাত্র মাসিহা হচ্ছে গণপাবলু। আর যেহেতু বিন্দিয়ার এইসব অনেক ভালো লাগে, গরিব দুঃখীদের দুঃখে হেল্প করতে চায় সে, তাই সে এবার পাবলুর এই কাজ শুনে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। এসব দেখে তো ওমারের সেই রকম জেলাসি ফিল হয়, কিন্তু সে তো কিছু বলতেও পারছিল না। এরপর দেখা যায় সেখানে পাবলু এসে উপস্থিত হয়। তখন তো তার দিকেই তাকিয়ে থাকে বিন্দিয়া। আর যখন বিন্দিয়া সেখান থেকে পা পিছলে পড়ে যাচ্ছিল, তখনই তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে পাবলু নিজে। আর এভাবে এই দুজনেরও কানেকশন এখানে তৈরি হয়ে যায়। এত চোখে চোখে রেখেও ওমার তার বউকে আটকে রাখতে পারে না। অন্য ছেলের সাথে তার ঠিকই কানেকশন হয়ে যায়। এবার দেখা যায় তাদের তিনজনের স্ত্রীরা বেশ নাচ গান করে আর অনেক আনন্দ করে চলে যায় একসাথে হোটেলে থাকবে বলে। এদিকে ওমার মিত আর প্রেম তো ভাবছিল কি করবে এবার তারা। প্রেম তখন বলতে থাকে, এই পাবলু বিরাট এরা মারাত্মক ভাই, এদের থেকে আমাদেরও বেঁচে থাকতে হবে। কখন যে কি করে বসে। মিত বলতে থাকে, যে করেই হোক আমাদের এই স্ত্রীদের এই শয়তানদের হাত থেকে দূরে নিতেই হবে। ওমর বলে, হ্যাঁ আমরা এটা করেই ছাড়বো, আমাদের মতো তাদের ট্রিপও আমরা ফ্লপ করে ছাড়বো। আমরা কিছু করতে পারিনি, তাদেরকেও তো করতে দেওয়া যাবে না। তাই এবার ওমার মিত আর প্রেম গাছের আড়ালে লুকিয়ে থাকে আর সেখান থেকেই দেখতে থাকে তারা আসলে করছেটা কি। আঁচল আর প্রিন্স বসে বসে টাইম স্পেন্ড করছিল, নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। আর যখনই প্রিন্স আঁচলের কাছে যাওয়ার চেষ্টা করছিল, তখনই আড়ালে থাকা তিনজন কোনোভাবে কথা বলে বাধা দিতে থাকে। এসব দেখে তখন আঁচল বলে, আচ্ছা আমি একটু হোটেলের ভেতর থেকে আসছি, তুমি অপেক্ষা করো। এবার এই সুযোগে এই তিনজন যেমন তেমন ভাবেই হোক প্রিন্সের ডেট ফ্লপ করে ছাড়ে আর প্রিন্সের অবস্থাও খারাপ করে দেয়। এদিকে পাবলু বিন্দিয়াকে নিয়ে আসে তার ঠিকানায়। সেখানে সে এসে পরিচয় করায় তার ঘোড়ার সাথে আর বলে, আমি ঘোড়াকে অনেক পছন্দ করি, কিন্তু এখন থেকে তোমাকে বেশি করি। তো চলো আমি আজ তোমায় আমার মাস্টার বেডরুম দেখাবো। দূর থেকে তো ওমার আর প্রেম এইসব দেখতে থাকে। এগুলো দেখে প্রেম বলে, দেখে মনে হচ্ছে এ পাবলু পুরোপুরি রেডি ভাবির সাথে সময় কাটানোর জন্য। ওমার বলতে থাকে, তাহলে আমি নিজেই ঘোড়া হয়ে বসে থাকবো, তারপর দেখছি কি হয়। এদের সময় কাটানো আমি বের করছি। এরপর আর কি দেখা যায়, রাতের বেলাতেই ঘোড়ার কস্টিউমের নিচে ঢুকে বসে থাকে প্রেম আর ওমার। প্রেম বলে, ধুর এর চেয়ে হাতির কস্টিউম নিয়ে আসতি, তাহলে একটু জায়গা তো পেতাম। এখানে তো জায়গাই হচ্ছে না ঠিকঠাক। আর এই মিত কোথায় বলতো? ওমার বলে, মিত আছে ইলেকট্রিসিটি কাটার কাজে, যাতে করে সব রুমের কারেন্ট চলে যায় আর এই সুযোগে আমরা রুমে ঢুকতে পারি। দেখা যায় মিত তার এই কাজ করে ফিরে আসছিল, তখনই জানালা দিয়ে দেখে বিন্দিয়ার পাবলু ডান্স করছে। সে যখন এইসব দেখতে থাকে, তখনই তার পেছনে পড়ে যায় কুকুর। আর ওইদিকে পাবলুর ঘোড়া কস্টিউমে থাকা ঘোড়াকে মেয়ে ঘোড়া ভেবে বসে, তাই তো সে পড়ে যায় এই ঘোড়ার পেছনে। ঘোড়ার ডাকে বাইরে পাবলু তো চলে আসে, কিন্তু তার কারণে পাবলুর ঘোড়ার নজরে আসে কস্টিউমের ঘোড়া। এবার তো সেই ঘোড়ার থেকে বেঁচে পালাতে কস্টিউমের ভেতরে থাকা প্রেম আর ওমার প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু তারা কেউই পালিয়ে বাঁচতে পারে না পাবলুর ঘোড়ার এই আক্রমণ থেকে। যদিও এই স্যাক্রিফাইসের জন্য পাবলু আর বিন্দিয়ার ডেটটা ফ্লপ করতে পারে তারা, এতেই তারা হ্যাপি ছিল। তো এভাবে আরো 2 দিন তাদের এই কাজ চালিয়ে যেতে হবে। এভাবে তারা যদি তাদের স্ত্রীদের ডেটিং করা থেকে আটকে রাখতে পারে, তাহলেই তো কাহিনী শেষ। তাদের ট্যুরটাও ফ্লপ করতে পারবে তারা। তাই এবার তারা জান প্রাণ লাগিয়ে দিবে আগামী 2 দিনের জন্য। কোনোভাবেই তাদের স্ত্রীদের তারা ডেটিং করতে দিবে না। এদিকে আবার গীতাকে ডেটে নিয়ে যাচ্ছিল বিরাটের গাড়ির সামনে তখন ছদ্মবেশ নিয়ে চলে আসে ওমার, প্রেম আর মিত। এখানে প্রেমকে এক প্রেগনেন্ট মহিলা বানিয়ে আনা হয় আর ওমার সাজে ডাক্তার আর মিত হলো বাবা। তারা তাদের অভিনয় চালিয়ে যাচ্ছিল। মাঝপথে এসেই তারা যখন হেল্প চাইতে থাকে, তখনই গীতা আর বিরাট গাড়ি থেকে বাইরে আসে। ওমার তখন নাটক করে যে প্রেম প্রেগনেন্ট আর তার ওয়াটার ব্রেক করেছে, এখনই হাসপাতালে যেতে হবে। বিরাট তখন গীতাকে বলে, আমরা লেট হয়ে যাব গীতা, আমরা ডেটে কিভাবে যাব হসপিটালে গেলে? আজ তো তোমার সাথে রাতের বেলা থাকার কথা ছিল আমার। গীতা বলতে থাকে, এখানে একজন প্রেগনেন্ট মহিলা সমস্যাতে পড়েছে আর তুমি আছো তোমার ডেট নিয়ে। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? প্রেম তো এই সুযোগে বিরাটকে একটা থাপ্পড় দেয় আর বলে, আসলেই তুমি একটা খারাপ ছেলে, সবসময় মেয়েদের পেছনে থাকো সুযোগ খুঁজবে বলে। গীতা তখন বলে, দেখুন আপনি চিন্তা করবেন না, আপনাকে আমরা অবশ্যই হসপিটালে নিয়ে যাব। এরপর আর কি, এবার গাড়িতে উঠে বসে তারা 3 জন। প্রেম তো তার নাটক বেশ ভালোই চালিয়ে যাচ্ছিল। এভাবেই দেখতে দেখতে তারা হসপিটালে এসে পৌঁছায়। তবে হসপিটালে আসার পর তো তারা পড়ে যায় দোটানায়, কারণ এবার তারা সত্যিকারের বাচ্চা আনবে কোথা থেকে?
প্রেম বলতে থাকে, আরে ভাই, এখন আমি বাচ্চা জন্ম দিব কিভাবে? ওমার বলে, আমাকে জিজ্ঞেস করছিস কেন? যেন আমি সত্যিকারের ডাক্তার। আর এই মিথ, তুই দেখ তো কোথাও কোনো বাচ্চা পাওয়া যায় কিনা, আপাতত জোগাড় করার চেষ্টা কর। আমি ততক্ষণ ডেলিভারি করানোর নাটক করছি। এখন ডেলিভারি রুমে তো প্রেম আর ওমার সেই রকম নাটক চালিয়ে যায়। তারা এত রিয়েল নাটক করে যে গীতার বিরাট ধরতেই পারে না যে তারা কোনো নাটক করছে। আর সেই সুযোগেই কিছুক্ষণ পর একটা বাচ্চা নিয়ে আসে মিথ। আর প্রেম বোঝায় যে সে সেটাকেই জন্ম দিয়েছে। গীতা তখন বাচ্চাটাকে দেখে, কিন্তু এটা দেখে সে একটু অবাকই হয়, কারণ বাচ্চাটা বেশ বড় ছিল। তাই সে বলতে থাকে, এত বড় বাচ্চা? ওমর বলে, হ্যাঁ হ্যাঁ, মায়ের শক্তি আছে বলতে হয়। প্রেম তো দেখেই বেহুশ। তো এইসব কাহিনী করে গীতা আর বিরাটের ডেটিংটাও তারা সফলভাবে নষ্ট করতে পারে। দৃশ্য চলে যায় পরের দিন। প্রেম ওমর আর মিতকে বলে, ভাই, আজ পর্যন্ত তো ঠিকঠাক মতো আমরা তাদের দূরে রাখতে পেরেছি, তবে আজ হচ্ছে শেষ দিন এই ট্রিপের। আজকের দিনটা যেভাবেই হোক আমরা সফল হবই হব, না হলে কিন্তু আমরা মুখ দেখানোর মতো থাকবো না, মান সম্মান কিচ্ছু থাকবে না, আর তার সাথে সাথে সম্পর্কও যাবে, বুঝলে? ওমার আর মিত এসব শুনে বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমরা এবার জান প্রাণ দিয়ে চেষ্টা করব আমাদের এই যাত্রায় সফল হতে। তখনই তারা তিনজন একটা বিয়ে হতে দেখে, যেখানে স্বামী স্ত্রী 7 পাকে ঘুরতে থাকে আর কিছু ওয়াদা করে একে অপরকে। এই সব কিছু যখন তারা তিনজন দেখছিল, তখন তাদের বারবার নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায়। আর তিনজনই তখন নিজেদের বিয়েতে করা ওয়াদাগুলো মনে করে। আর এবার তো তারা অনেক বেশি অনুশোচনায় পড়ে যায়, কারণ তারা বিয়ের পর এতদিন যা যা করেছে তা মোটেও ঠিক করেনি। বিয়ের সময় তারা যা যা ওয়াদা করেছিল কোনো কিছুই তারা ঠিকঠাক মতো পালন করার চেষ্টা করেনি। এই সব কিছুর জন্য তাদের অনেক বেশি খারাপ লাগতে থাকে। তাই প্রথমে ওমর বলে, আমরাও এভাবে 7 পাকে ঘুরেছি, একে অপরকে ওয়াদাও করেছি, কিন্তু কোনো কিছুই রক্ষা করে চলতে পারিনি। আর মিত বলতে থাকে, সত্যি আমাদের মতো এত বেকার স্বামী আর খারাপ স্বামী হয়তো কারোরই নেই। 7 জনমের ওয়াদা করে আমরা 7 দিনের লাভ গিফটের পেছনে চলে গেলাম। সত্যি আমাদের লজ্জা হওয়া দরকার। তখন প্রেম বলতে থাকে, এই সব কিছু আসলে আমার জন্য হয়েছে। যদি আমি এসব আইডিয়া না দিতাম তাহলে আজ আমরা এই সব কিছুর মধ্যেই থাকতাম না। আমাকে তোরা থাপ্পড় মারতো, আমি সত্যি থাপ্পড় খাওয়ার যোগ্য। প্রেমকে দেখা যায় তখন সত্যি সত্যি তারা দুজন থাপ্পড় দিয়ে দেয়। প্রেম এটা দেখে বলে, আরে শয়তানের দল, তোরা একটা ইমোশনাল মোমেন্টের ফায়দা নিলি। তারা নিজেদের মধ্যে এসব নিয়ে কথাবার্তা বলছিল, তখনই সেখানে চলে আসে তাদের তিনজনের স্ত্রী। আর তার সাথে সাথে আসে প্রিন্স পাবলু আর বিরাট। এই প্রিন্স পাবলু আর বিরাট তো পরিকল্পনা করে আজ রাতে তারা তিনজন থাকবে তিনজনের সাথে, অর্থাৎ গীতা, বিন্দিয়া আর আঁচালের সাথে। এই সব কথা শুনে তো এবার মাথা ঘুরে যাওয়ার উপক্রম হয় ওমারদের। তাই তারা ভাবছিল কিভাবে কাজ করা থেকে আজ রাতের বেলা আটকানো যায় তাদের। এবার প্রথমবারের মতো ওমর বলে, আমরা একটা মেডিসিন মিশিয়ে দিব এই 3 ছেলের ড্রিঙ্কসে, যাতে করে বাকি 24 ঘন্টা পর্যন্ত তাদের আর কিছু করার সেই ক্ষমতাই না থাকে। তো পরিকল্পনা অনুযায়ী সব করে ওমর, মিত আর প্রেম। আর দেখা যায় বিরাটদের মধ্যেও এর প্রভাব দেখা যায়। তারা তো কিছুই করে উঠতে পারছিল না। তাই এবার তারা তিনজনই বাইরে আসে আর একে অপরকে বলতে থাকে, এসব কি হলো তাদের বডিতে? ওই সময় একটা লোক বলে, স্যার, আমি দেখেছি এই তিনজন আপনাদের ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দিয়েছে। তাই এখনই এই 3 ছেলে রেগে মেগে দৌড় শুরু করে ওমরদের ধরার জন্য। আর তখন তো প্রেমরা তাদের হাত থেকে পালাতে থাকে। তারা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করে। আর যেহেতু তাদের পরিকল্পনা কাজে দিয়েছে, তাই তাদের আর এখন কোনো সমস্যাই নেই। কিন্তু তারা পালাতে পালাতেও বাঁচতে পারে না। ঠিকই তাদেরকে ধরে ফেলে পাবলু আর ঝুলিয়ে রাখে ফাঁসির দড়িতে। তারা তাদেরকে মারতেই যাবে, তখনই সেখানে দড়িতে শুট করে তাদের স্ত্রীরা, আর সেটা সাথে সাথে ছিঁড়ে যায়। নিচে পড়তে পড়তে তারা প্রাণে বাঁচে। আর তখনই জানতে পারে একটা টুইস্টের ব্যাপারে। আসলে এসব লাভ গিফট বা লাভ ভিসা পাওয়ার পর থেকে ওমর, মিত আর প্রেমের জীবনে যারা যারা এসেছিল তাদের সবাইকে পাঠায় তাদেরই স্ত্রীরা। এই সব ছিল আসলে তাদেরই পরিকল্পনা, যেন তাদের হাজবেন্ডরা সঠিক পথে ফিরে আসতে পারে। আর তারপর তারা যে লাভ ভিসায় এখানে এসেছে, এটাও তাদেরই পরিকল্পনা ছিল, তাদের হাজবেন্ডদেরকে জেলাস ফিল করানোর জন্য। আর পাবলো এই সবটাতে হেল্প করেছে তাদের। আর সাথে সাথে প্রিন্স এবং বিরাটও, এরা সবাই ছিল তাদের দলের। বিন্দিয়া তখন বলে, আমরা তোমাদেরকে এত ভালোবাসি যে তোমাদেরকে সঠিক পথে আনার জন্য এত বড় পরিকল্পনা করেছি, অভিনয় করেছি। আর তোমরা আমাদের এত ভালোবাসো যে এত দূর আমাদের পেছন পেছন এসেছো আর নিজেদের প্রাণেরও ঝুঁকি নিয়েছো। গীতা বলতে থাকে,
যখন তোমরা আমাদের এতই ভালোবাসো তাহলে কি দরকার এসব লাভ ভিসার? আমরা কি আমাদের মতো ভালো থাকতে পারি না? পাবলো তখন গীতা, বিন্দি আর আঁচলকে বলে, তোমরাও একটু নিজেদের সমস্ত সন্দেহ বাদ দিয়ে এদেরকে ভালোবাসার চোখে দেখো, তাহলে আর তারাও বিপথে পালানোর চেষ্টা করবে না। এসব শুনে তারা বলতে থাকে, ঠিক আছে, আমরা এই বিষয়ে খেয়াল রাখবো, কিন্তু তাদেরকেও ঠিক থাকতে হবে। তখন প্রেমরা বলে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের এবার মাফ করে দাও প্লিজ। আমরা আর এরকম কাজ আর কখনো করব না। আমরা সম্পূর্ণ চেষ্টা করব নিজেদের নজরকে কন্ট্রোলে রাখতে, আর তোমাদের সাথে ভালো থাকতে, তোমাদেরকে ভালো রাখতে, আর তোমাদের প্রতি লয়াল থাকারও চেষ্টা করব। সত্যি বলছি, আমরা আর এমন কোনো কাজই করব না যাতে করে আমাদের উপর তোমাদের সন্দেহ তৈরি হয়। তো তাদের এইসব কথায় তো তাদের স্ত্রীরা খুব খুশি হয়ে যায় যে যাক, তাদের পরিশ্রম আর তাদের প্ল্যান সফল হয়েছে। কিন্তু আসলে তো দেখা যায় প্রেমরা এখানেই চালাকি করার চেষ্টা করেছে। তারা কেউই মন থেকে বলেনি যে তারা আর এরকম কাজ করবে না। তারা তিনজনই ফিঙ্গার ক্রস করে দাঁড়িয়েছিল, অর্থাৎ তাদের চরিত্র এখনো বদলায়নি। তারা সামনে আবারও একই কাজ করতে চলেছে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।